আমাদের ওই লোকটাকে মারা উচিত হয়নি। আরে 10 বার তুই একটা কথা বলছিস, ওই লোকটাকে না মারলে নকশা কোথায় পেতাম? এখানেই কোথাও হবে ওই গুপ্তধন, এখানেই কোথাও পুঁতে রেখেছে ওই লাখ টাকা। ভাই তাড়াতাড়ি খোঁজ, টাকা পেয়ে গেলেই আমি তো ভারত ছেড়েই চলে যাব। বেশি লোভী হতে যাস না, তুই ওইদিকে পাহারা দে আর তুই ওইদিকে পাহারা দে, আমি ঘুরছি। ঠিক আছে। ফ্যান্টাস্টিক শট, কারেক্ট। এই বৃষ্টি বন্ধ করো ভাই, আমি তোমার এই এক্সপ্রেশনের জন্য নিশ্চয়ই অস্কার দেওয়াবো। কাম অন, গেট আপ, গেট আপ। লাশ স্যার, ওখানে লাশ, ওখানে লাশ আছে স্যার। আমার অ্যাসিস্ট্যান্ট কই? হোয়ার ইজ মাই অ্যাসিস্ট্যান্ট? ইয়েস স্যার। তোমাকে প্রয়োজনের থেকে বেশি বুদ্ধি খাটাতে কে বলেছে? হ্যাঁ, সরি স্যার, কিন্তু ব্যাপারটা কি? ওই গর্তের মধ্যে ডামি রাখতে তোমাকে কে বলেছে? ডামি? আমি তো কাউকে কিছু বলিনি রাখার জন্য। স্যার ওখানে লাশ আছে, স্যার ওটা লাশ, স্যার ওটা লাশ। ও মাই গড, এটা তো সত্যিই লাশ। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। গুড ইভিনিং স্যার। তুমি ভেতরে এসো। দা, মুস্কান, তোমরাও ভেতরে এসো। ফেডরিক, পরশু আমি তোমাকে কোথায় পাঠিয়েছিলাম? পরশু স্যার আমি স্মাগলিং এর কেসটাই গিয়েছিলাম। কারেক্ট। কোথায় পাঠিয়েছিলাম? চাঁদনি বারে স্যার। চাঁদনিবার। স্যার 5-6 ঘন্টা বসতে হয়েছিল ওখানে। ওই লোকটা এসেছিল যার পিছু নিতে বলেছিলাম তোমাকে, ওই কালিয়া? হ্যাঁ এসেছিল স্যার, 5-6 ঘন্টা ধরে ড্রিঙ্ক করছিল, তারপর চলে গেল। তুমি ওর পিছু নিয়েছিলে? না স্যার। কেন? স্যার আসলে আমি তুমি ওকে ফলো কেন করলে না ফ্রেডি? আমি বলছি তুমি কেন পিছু নাওনি? এ ওখানে মদ খেয়ে চুর হয়েছিল, একে তুলে নিয়ে বাড়িতে পৌঁছতে হয়েছে। দয়া, ওর পকেট চেক করো। স্যার। করো। ইয়েস স্যার। না স্যার, কিছু নেই। ওর মুখটা একটু শুকে দেখো। কিন্তু স্যার। তুমি শুকবে নাকি আমি শুকবো? না স্যার, আমি দেখছি। কি পাচ্ছ? কিছু না স্যার, কোনো একটা মেডিসিনের স্মেল আসছে। কি খেয়েছিলে ফ্রেডি? আজকাল এই সাহেব কখনো কখনো দিনেও খাচ্ছে। স্যার মেডিসিনই হবে। আচ্ছা, কি ফেডরিক, কোন মেডিসিন এটা? আমিও একটু শুনি। স্যার আমাকে সবসময় এরকম ডিউটিতেই পাঠানো হয়। কখনো একটা পকেট মারের পিছু নাও, কখনো রাতের পর রাত কারুর বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকো, কখনো 5 ঘন্টা 6 ঘন্টা কারুর উপর নজর রাখো একটা বারে বসে। এখন বারে বসে কেউ তো আর লেবুর রস খেতে পারে না, মাঝে মধ্যে তো খেতেই হয়। আচ্ছা, তুমি আমাকে শেখাচ্ছ যে কিভাবে ডিটেকটিভের কাজ করে? হ্যাঁ, কিন্তু এই 9 বছর ধরে আমি ইয়েস স্যার নো স্যার ছাড়ার করেছিটাই বাকি। চাকরি ছাড়তে চাইছো? স্যার এসিপি প্রদ্যুমান হিয়ার।
কোথায়? শুটিং চলছিল? ঠিক আছে, শুটিং এ যত লোক আছে সবাইকে থাকতে বলো। হ্যাঁ, তোমার সঙ্গে আমি পরে বোঝাপড়া করব। মুস্কান, আমার সঙ্গে চলো। খুন হয়েছে। এসো। চেনো এই মেয়েটিকে? আমি কি জানি স্যার, আমি কি লাশটা রেখেছি নাকি? আচ্ছা, যেখানে তুমি গর্ত খুঁড়লে আর সেখান থেকেই লাশ পেলে, এটা কিভাবে সম্ভব? আমাদের আর্ট ডিরেক্টর সুবীর। হ্যাঁ সুবীর, ও এখানে এসেছিল আর ও দেখলো এখানে দেখলো যে মাটিটা আলগা আছে, তো খুঁড়তে সুবিধা হবে আর পুরো সিনটা কমপ্লিট হয়ে যাবে। স্যার আমি কি জানি স্যার যে খুঁড়তে গিয়ে লাশ বেরোবে। তোমাদের আর্ট ডাইরেক্টর কোথায়? স্যার যখন থেকে লাশ বেরিয়েছে তো ও পালিয়ে গেছে। আর্ট ডাইরেক্টর উধাও? মানে অনেক গোলমাল আছে। মাই গড! স্যার মনে হচ্ছে খুনটা আজকালের মধ্যে হয়নি, বডি পুরো পচে গেছে। স্যার চৌকি তো নেই, মনে হচ্ছে পোকামাকড় খেয়েছে। খুব খারাপ অবস্থা হয়েছে। স্যার কম্পিউটারে পুরো মুখটা বানানোর চেষ্টা করা যেতে পারে। হ্যাঁ, তখনই জানতে পারা যাবে এর পরিচয়। বুলেট এখনো মাথার ভেতর রয়েছে, নো এক্সিট উন্ড। মনে হচ্ছে বুলেটটা বেশ দূর থেকে মারা হয়েছে। একটা কাজ করি, এর মাথাটা ন্যাড়া করে দেখি যে আঘাতটা কি ধরনের। হয় একে গুলি দূর থেকে মারা হয়েছে, আর নয়তো যে অ্যামিউনিশনটা মানে বুলেট সেটা বেশি পাওয়ারফুল ছিল না। এসো। এই দেখো, এর নাকটা ভাঙা। গুলিটা যেই মুহূর্তে করেছে সেই মুহূর্তেই ও হয়তো মুখ থুবড়ে পড়েছে। মেয়েদের উপর আজকাল কত অত্যাচার হয়। হাতে তো দড়ি বাঁধার কোনো চিহ্ন নেই। পায়েও কোনো চিহ্ন নেই। হ্যাঁ, হাতে পায়ে কোথাও কোনো চিহ্ন নেই। বডিতেও ভায়োলেন্সের কোনো চিহ্ন নেই। রেপও হয়নি। তাহলে ওকে মেরে ফেলার কারণটা কি? আচ্ছা, একটা কথা বলবো? হ্যাঁ ম্যাম। ওকে কোনো শত্রু মারেনি, ওকে কেউ ওর খুব পরিচিত লোক মেরেছে, ঠকিয়ে পেছন দিক থেকে আঘাত করেছে। এ হয়তো বুঝতেও পারেনি যে ও একে মেরে ফেলবে। স্যার এই মেয়েটার পুরো মুখটা বানানো তো বেশ মুশকিলের কাজ স্যার, পুরো চোখই উধাও। যতটা হয় ততটা তো করো। অভিজিৎ, অত বড় জঙ্গল ওটা, তাহলে যেখানে লাশ পোতা হয়েছিল ওখানেই শুটিং করছিল কেন? স্যার যে লোকটা ভেবেছিল যে শুটিং ওইখানে হওয়া উচিত সেই লোকটাই তো নিখোঁজ। প্রডিউসার বলছিল যে সে হয়তো ভয়ই পালিয়েছে। .22 গুলি ইউজ করা হয়েছে। গুলি ভেতরে গিয়ে খুলির ভেতরে চেম্বারের সাথে ধাক্কা খায়, তাই বাইরে বেরোয়নি। একে যে মেরেছে
সে 10 ফুট ডিস্টেন্সে দাঁড়িয়েছিল, আর যে গুলি করেছিল তার হাইট হবে প্রায় 5 ফুট 7 ইঞ্চি। এত সব কিছু জানা যায় একটা গুলির আঘাতের চিহ্ন দেখে? ওই সামান্য এক্সপিরিয়েন্স আর একটু এই। এটা কি? কি হলো ম্যাম? পুরনো কিন্তু শুকিয়ে গেছে। হয়তো কেউ খুব ভারী জিনিস দিয়ে এর মাথায় আঘাত করেছিল। পুলিশে তো কেউ কোনো কমপ্লেন করেনি। এর বাড়ির কেউ কি একে মেরেছে? বন্দনা, হ্যাঁ, যদি এই মেয়েটা বিবাহিত হয়ে থাকে তাহলে হতে পারে এর স্বামী একে মারতো। স্যার, এর মধ্যে 10 জন লোক বাড়ি থেকে ফেরার ছিল, যার মধ্যে 5 জন মেয়ে। ওই সমস্ত লোকের বাড়ির অ্যাড্রেস আমরা পেয়ে গেছি হতে পারে মিসিং না। পারসন ব্যুরো থেকে। স্যার এই প্রথম হলো মালতী, এ হতে পারে না। আরেকজন? সুন্দরী বৈদ্য, আর দেখাও। পরের জন ললিতা, কমল, আর লাস্টে পায়েল। অভিজিৎ, ওই থার্ড ফটোটা আর একবার দেখাও। ললিতা। এ হতে পারে। দয়া, একটা ছবি পাঠাচ্ছি তোমার কম্পিউটারে, ছবিটা ম্যাচ করে দেখো। ঠিক আছে। কোথায় এই বুলেটটা? কারেক্ট, .22 এটা, কিন্তু একটু ড্যামেজ হয়েছে। স্যার ম্যাচ হয়ে গেছে এই মেয়েটাই, ললিতা। এর অ্যাড্রেস কি আছে? শেরিটন ভিলা, আসকা ভিলেজ। হ্যাঁ, এটা কি? কি হলো? স্যার এখানে তো লেখা আছে মেয়েটাকে পাওয়া গেছে। কি? ছবি দেখে মনে হচ্ছে মেয়েটা 24-25 বছরের। মেয়েটা তো সেই, এই মেয়েটা মারা গেছে স্যার। তাহলে সে ফিরে এলো কি করে? চলো শেরাটন ভিলা চল। শোনো, দরজা খোলো আর বন্দুকটা ফেলে দাও। না, ফেলবো না। তোমরা আমাকে মেরে দেবে, আমি জানি তোমরা আমাকে মেরে দেবে। আমি ফেলবো না, চলে যাও এখান থেকে। দেখো, আমরা তোমাকে কিচ্ছু করবো না। না না, যদি তোমাদের কেউ ভেতরে আসে তাহলে আমি কিন্তু গুলি চালিয়ে দেবো বলে দিলাম। দেখো, আমাদের কথা শোনো, দরজা খোলো আর বন্দুকটা ফেলে দাও। আমি কোনো কথা শুনবো না। Hands up. না না, আমাকে মেরো না, আমাকে মেরো না প্লিজ। তোমরা যা বলবে আমি করবো, কিন্তু আমার ললিতাকে ছেড়ে দাও প্লিজ। ওকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দাও প্লিজ। ললিতাকে ফিরিয়ে দাও? তার মানে তোমরাই তো ললিতাকে কিডন্যাপ করেছো না? তোমরাই তো কিডন্যাপার, তাই তো? স্যার ব্যাপারটা তো অন্যরকম মনে হচ্ছে। দেখো, আমরা সিআইডি থেকে এসেছি, সিআইডি থেকে। সিআইডি?
তুমি গুলি কেন চালিয়েছিলে? আমার আমার মনে হয়েছিল যে ওরা চলে এসেছে। ওরা কারা? যারা যারা আমার স্ত্রী ললিতাকে কিডন্যাপ করেছে। আচ্ছা, কিডন্যাপ করে নিয়েছে? হ্যাঁ, 4 দিন আগে হঠাৎই আমার স্ত্রী গায়েব হয়ে যায়। তারপর আমার কাছে ফোনে হুমকি আসা শুরু হয়। কোনো একজন ভারী গলায় ফোন করে বলে যে ললিতা ওর কবজায় আছে, আর যদি ওকে আমি 25 লাখ টাকা দিই তাহলেই ও ললিতাকে ছাড়বে। একে চেনো তুমি? ললিতা ললিতা ললিতাকে মেরে ফেললো, ললিতাকে মেরে ফেললো আমার ললিতাকে। এক্ষুনি আপনি বললেন যে আপনার বউ ললিতা কিডন্যাপ হয়ে গেছে, কিন্তু আপনি পুলিশ স্টেশনে রিপোর্ট লিখেছেন যে ও বাড়িতে ফিরে এসেছে। কেন? আগে আপনি মিথ্যে রিপোর্ট কেন লিখেছেন যে ও বাড়িতে ফিরে এসেছে? হ্যাঁ, না, আসলে আমার কাছে কিডন্যাপারদের ফোন আসে যে আমি যদি আমার রিপোর্ট ফিরিয়ে না আনি তাহলে ওরা আমার ললিতাকে। কিডন্যাপার এখনো ফোন করে টাকার জন্য? কিন্তু তোমার স্ত্রী তো 4 দিন আগে মারা গেছে, তাই না? এই কিডন্যাপার যখন ফোন করে তখন তোমার ল্যান্ডলাইনে ফোন করে না তোমার মোবাইলে? মোবাইলে ফোন করে। তাহলে তো আপনি বলতে পারবেন যে কোন নাম্বার থেকে আপনাকে ফোন করা হয়। আগে না, যখন ওর ফোন আসে তখন আমার ফোনের স্ক্রিনে ওর নাম্বার আসে না, বরং লেখা থাকে যে প্রাইভেট নাম্বার। আপনি জানেন না? না, রাহুলের স্ত্রীকে কারা কিডন্যাপ করেছে? কিডন্যাপ? ওয়াইফকে? ওকে কে কিডন্যাপ করবে স্যার? কেন? দেখুন, মানে মিস্টার রাহুল আর ওর বউয়ের সাথে প্রায় ঝগড়া হতো, আর খুবই ঝগড়া হতো। আর আমরা এই কারণেই জানি ওদের ঝগড়ার আওয়াজ বাইরে পর্যন্ত আসতো। আর দেখুন, 3-4 দিন আগের কথা, আমি আমার ঘরে বসে খবরের কাগজ পড়ছিলাম। কেন আমাকে বিয়ে করার সময় মনে ছিল না? হ্যাঁ, আমি এখন পস্তাচ্ছি। পস্তাবেই তো, পস্তাও। কেন যে তোমাকে বিয়ে করতে গেলাম? কেন করেছিলে বিয়ে আমাকে? তোমার আমাকে নিয়ে প্রবলেম কেন করেছিলে বিয়ে? ও, তাহলে এই ব্যাপার। তুমি গুলি চলার শব্দ শুনতে পেয়েছিলে? গুলি চলার আওয়াজ? হ্যাঁ, একটা আওয়াজ তো হয়েছিল। হ্যাঁ, হতে পারে সেটা গুলির আওয়াজ। তাহলে গুলি চলেছিল। এবার এটাকে ওই গুলির সাথে ম্যাচ করে দেখা যাক, যা ওই মেয়েটার লেগেছিল। ইয়েস ম্যাডাম। হয়ে গেল? হ্যাঁ ফেডরিক, যদি এই লাশগুলো বলতে পারতো যে তাকে কে মেরেছে, তাহলে কাজটা কত সহজ হতো। তোমার মাথা ঠিক আছে তো? একদম। ডক্টর টিভিতে একটা প্রোগ্রাম আসছে যেখানে একজন ভদ্রলোক মৃত ব্যক্তির সাথে কথা বলতে পারে, তাদের দেখতে পায়। আচ্ছা, শুনে বেশ ভালো লাগছে। কোন প্রোগ্রাম? এই প্রোগ্রামটার নাম হলো একেলা। খুব শিগগিরই আসছে, প্রতি মঙ্গলবার রাত 10টার সময় সোনি চ্যানেলে। এই গানটার ব্যাপারটা কি? হ্যাঁ, ওই গানটা তোমার কাছে কি করে এলো? .22 ব্যাটারিটা? হ্যাঁ, ওটা পুরনো বন্দুক ছিল স্যার, আমার বাবার ছিল। তোমার নামে? হ্যাঁ। তোমার স্ত্রীকে কেউ গুলি করেছিল, বুঝেছো? আচ্ছা, ইনি যেগুলো দেখেছিলেন বললেন, আরো কেউ কি তা দেখেছেন? স্যার, আমরা রাহুলকে বাইরে যেতে তো দেখিনি, কিন্তু কিছুদিন ধরে এই বাড়ির আশপাশে একটা লোককে দেখেছিলাম হাতে ক্যামেরা নিয়ে ঘুরতে। আচ্ছা, ওই লোকটা কি করতো? স্যার, আশেপাশে ঘুরে বেড়াতো আর বাড়িটার দিকে দেখতে থাকতো। ঠিক আছে, তুমি আমাদের সঙ্গে চলো, ওর স্কেচ বানাতে হবে। স্যার, কিন্তু ওর মুখটা আমার ঠিক মনে নেই স্যার।
এক্ষুনি তো বলে তুমি লোকটাকে দেখেছো, আর এখন বলছো দেখোনি। কি হচ্ছে এইসব? হ্যাঁ, সত্যি বলছো তো, নাকি তুমিও জড়িত এই কিডন্যাপিং এ? ভারাক্রান্ত মন নিয়ে আমি চলে যাচ্ছি এখান থেকে। আমি এসিপি স্যারকে জানিয়ে দিচ্ছি যে ফ্রেডরিক এখানে কাঁদছে। সাব ইন্সপেক্টর মুস্কান, সিআইডি। কুড আই স্পিক উইথ এসিপি স্যার প্লিজ? ইয়েস ম্যাম। স্যার, ডক্টর প্রধান। ইয়েস ডক্টর নিয়তি। স্যার, ওই গুলিটা রাহুলের গান থেকে চলেনি। ঠিক আছে ডক্টর নিয়তি, ফেডরিক ওখানে আছে? ইয়েস স্যার। ওকেও একটা ইঞ্জেকশন দিয়ে দিন। দেখুন ওর প্যান্টের পকেটে কি আছে। ফ্রেডরিক, আমি শুনেছি তুমি নাকি ডায়েট করছো। হ্যাঁ স্যার, ম্যাডাম আসলে আমি একটু জগিং টগিং করছি ওয়েট কম করার জন্য। না না না, আমি সেই ডায়েটের কথা বলছি না। আমি জানতে পেরেছি যে তুমি লিকুইড ডায়েটের ওপর আছো। আরে, কবে শুরু করলে বলনি তো? বাড়িতে গেলে বউয়ের বকা শোনো, অফিসে আসলে সেখানে উনি দাঁড়িয়ে আছেন যমরাজ, আর ফরেন্সিকে আসলেই আপনার লেকচার। একটা মানুষ যাবে তো যাবে কোথায়? জাহান্নামে, তাই না? বলো না আসলে তা নয়। তাহলে কি? 8 বছর হয়ে গেল সিআইডিতে, কোনো প্রমোশন নেই। আরে প্রমোশন না হোক ডিমোশন করিয়ে দিন। দিনরাত ওই ইয়েস স্যার, নো স্যার, আচ্ছা স্যার, দেখছি স্যার, আসছি স্যার, যাচ্ছি স্যার। কুয়োয় লাফিয়ে পড়ো ফেডরিক্স, পড়ে গেছি স্যার। জলে ঝাঁপ দাও ফেডরিক্স, এই নিন স্যার। ফ্রেডরিক, যখন আমি অ্যাসিস্ট্যান্ট ছিলাম না, তখন আমার অবস্থা তোমার থেকেও খারাপ ছিল। আরে এসব কি বলছেন আপনি? সত্যি, আমার সিনিয়ররা তো আমাকে গালাগালো করতো। শুধু তাই নয়, আমাকে দিয়ে চাকরের মতো খাটাতো। নাকি? সত্যি। আরে 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 আরে, এসিবি স্যারকে ওইভাবে যমরাজ বলাটা আমার ঠিক হয়নি। তাহলে তুমি জানো না? হ্যাঁ, জানি না, জানো না? জানি না। জানো না কি করে? তোমার বাড়িতে গুলি চলেছিল আর তুমি শুনতে পাওনি? কিন্তু স্যার, গুলি তো চলেইনি স্যার। তোমার প্রতিবেশী গুলি চলার শব্দ শুনেছিল, বুঝেছো? স্যার, এর প্রতিবেশী শব্দ শুনতে পেয়েছিল, বাড়িতে গুলি চলেছিল। কি? হ্যাঁ, যখন তখন গুলি চালাও, কিছু আমাদের উপর চালালে, আর একটা নিজের স্ত্রীকেও মারলে। আমি আমার স্ত্রীকে মারিনি স্যার, আমি মারিনি স্যার। ওই বড় ব্যাগে কি ছিল? ব্যাগ? কোন ব্যাগ? অদ্ভুত, কোন ব্যাগ? যেই দিন তোমার স্ত্রী মারা গিয়েছিল, সেই দিন স্ত্রীর সঙ্গে তোমার ঝগড়া হয়। ঠিক তখন গুলি চলে আর তারপর সব শান্ত হয়ে যায়। আর ঠিক তারপরেই তুমি একটা বড় ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হও, যাতে হয়তো তোমার স্ত্রীর লাশ ছিল, কারণ তারপর থেকে তাকে আর কেউ জীবিত দেখেনি। এটা ভুল স্যার, এটা ভুল। আমি কোনো কাজে বাইরে গেছিলাম স্যার। আমার স্ত্রী বেঁচে ছিল যখন যখন আমি ঘর থেকে বাইরে বেরিয়েছিলাম। তুমি তো প্রায়ই তোমার বউকে মারধর করতে, তাই তো? মিথ্যে, মিথ্যে স্যার। আমি কেন ওকে মারবো স্যার? আমি তো খুব খুব ভালোবাসতাম স্যার। তোমার ভালোবাসার চিহ্ন আমরা পেয়ে গেছি। ললিতার মাথায় 1.5 ইঞ্চি ক্ষতর চিহ্ন আমরা পেয়েছি মিস্টার। কি দিয়ে মেরেছিল ওর মাথায়? হ্যাঁ, মেনে নিচ্ছি আমাদের মধ্যে মাঝে মাঝে ঝগড়া হতো, কিন্তু কিন্তু কেবলমাত্র একবারই আমি ওকে মেরেছিলাম। কিন্তু ও আমাকে মারতো। দেখুন, স্ত্রীকে বাঁচানোর জন্য তো সবাই চলে আসে, কিন্তু স্বামীকে বাঁচানোর জন্য আপনিও দেখুন। ঠিক আছে, ঠিক আছে, শার্টটা নিচে নামান, শার্টটা নিচে নামান। আমি ললিতাকে মারিনি। আমি তো খুব ভালোবাসতাম ললিতাকে। আমাকে বাথরুম যেতে হবে। যান।
প্রাইভেট নাম্বার? ওরই ফোন এসেছে, প্রাইভেট নাম্বার। ওরই ফোন? হ্যাঁ। চলুন আমার সাথে। স্যার, ফোনটা ধরে নি প্লিজ। ফোনটা ধরতে দিন স্যার। 4 বার ফোন বেজে কেটে গেছে, ও এবার ফোন করাই না বন্ধ করে দেয়। ওরা ফোন বন্ধ করবে না। দা, স্যার আমি রেডি আছি, তুমি ফোন ধরো। হ্যালো হ্যালো, অনেক দেরি করে ফেললি ফোন ওঠাতে। সরি। তোতলামো ছাড় আর বল টাকা রেডি আছে কি নেই। দয়া, আন্ধেরি থেকে এখনো কিছু সময় লাগবে। আন্ধেরি। আচ্ছা, তোমার টাকা কোথায় চাই? ওটা আমি তোকে পরে জানাচ্ছি, আবার ফোন করব, অপেক্ষা করিস। আরে কথা বলে যাও, বলে যাও। শোনো, আমার স্ত্রী ঠিক আছে তো? হ্যাঁ, আমার কাছেই আছে ও। কি বলছো তুমি? আমি কিছু শুনতে পাচ্ছি না। তুই এখন কোথায় আছিস? আমি 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 ঘরে আছি। ঘরে? হ্যাঁ। তাহলে এত জোরে জোরে আওয়াজ আসছে কোথায় তোর আশেপাশ থেকে? ওই আসলে টিভি চলছে। কোথায় দয়া? আশেপাশেই আছে, টিভি এই চলছে। রোডে। হ্যাঁ। টিভির এমন আওয়াজ আমি আজ পর্যন্ত শুনিনি। আমাকে তুই মিথ্যে কথা বলছিস? সত্যি করে বল, তুই কোথায় আছিস? না, আমি সত্যি বলছি, টিভি চলছে। মিথ্যে। রাহুল, আমার সাথে দুর্ব্যবহার আর চালাকি করার চেষ্টা করলে তাহলে খুব খারাপ হয়ে যাবে। সত্যি সত্যি বলে দে, তুই কোথায় আছিস? মনে হচ্ছে তোর বউয়ের জীবন তোর কাছে দামি নয়। রাহুল, আমার সাথে চালাকি করবি তো খুব পস্তাবি। পস্তাবে তো এবার, আমার সাথে চালাকি করবি তো খুব পস্তাবি। পস্তাবে তো এবার তুমি। রকি, তুমি? তুমি চেনো কে? স্যার, রকি আমার প্রতিবেশী। প্রতিবেশী? খুব ভালো পরিচয় দিয়েছো প্রতিবেশীর। দয়া, অ্যারেস্ট হিম। স্যার, আমি অনেক দিন থেকে সিনেমায় হিরো হওয়ার চেষ্টা করছিলাম, আমাকে কেউ চান্স দিচ্ছিল না। একটা প্রডিউসার পেলাম, বলছে যে আমাকে 50 লাখ দে, তাহলে তোর জন্য সিনেমা বানাবো। একদিন আমি আমার ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, আমি দেখলাম কি রাহুল আর ললিতার অনেকক্ষণ ধরে ঝগড়া চলছিল। কি হবে এখন? কোনো আর লাভ নেই। তোমার আমাকে নিয়ে প্রবলেমটা কোথায় বলবে? সব কিছুতে প্রবলেম। আমি ভাবলাম এটা একটা সুযোগ, এদের দুজনের ঝগড়ার মাধ্যমে হয়তো কিছু টাকা আসতে পারে। আমি চিঠি দেওয়ার অজুহাতে ওদের ঘরে গেলাম। তুমি আমার ঘরে ক্যামেরা লাগিয়েছো? তোমার লজ্জা করে না প্রতিবেশীর ঘরে গোয়েন্দাগিরি করতে? তোমার সাহস কি করে? চুপ করো তুমি। একে একদম ছাড়বেন না, ছাড়বেন না একে একদম। ফ্রেডি, একে অন্য ঘরে নিয়ে যাও। এ আমার জীবন বরবাদ করে দিয়েছে। তারপরে কি হলো? আমি ওই ঘরের প্রতিটা কথা শোনা যাচ্ছিল, আমি ওদের সব গোপনীয়তা জানতে পেরে গেছিলাম। যখনই ওদের দুজনের মধ্যে ঝগড়া হতো, আমি বাইনোকুলার নিয়ে দেখতাম। আমি সবকিছু দেখতে পাচ্ছিলাম আর শুনতেও পাচ্ছিলাম। ওই দিন ওদের দুজনের মধ্যে এখন বলতে এসেছে খুব জোরে জোরে ঝগড়া হচ্ছিল। কিছুতে প্রবলেম। রোজ রোজ ঝগড়া ভালো লাগে না। আমি ভাবলাম ললিতা মরে গেছে। কিছুক্ষণ পর রাহুল একটা অনেক বড় ব্যাগ নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। এমন মনে হচ্ছিল একটা লাশ নিয়ে ও কোথাও যাচ্ছিল। বাড়ি একদম শান্ত ছিল। হঠাৎ
ললিতার শব্দ শুনতে পেলাম। আমি বিরক্ত হয়ে গেছি, রোজ রোজ এই ঝগড়ায় আমি বিরক্ত হয়ে গেছি। আমি রাহুল আর এই জীবন থেকে মুক্তি চাই। প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো, আমাকে এই নরকের জীবন থেকে মুক্তি দাও প্লিজ। তার মানে তখনও ললিতা বেঁচে ছিল? হ্যাঁ। তাহলে ও মারা গেল কি করে? কিছুক্ষণ পর ওখানে একটা নীল রঙের গাড়ি এলো, ললিতা ওই গাড়িতে বসলো আর চলে গেল। গাড়ির নাম্বার তুমি দেখেছিলে? না স্যার, ওই রাতে এত বৃষ্টি হচ্ছিল, কিছু ঠিক মতো দেখতে পাচ্ছিলাম না। তুমি তাহলে বলতে চাইছো যে ললিতার কারোর সঙ্গে অ্যাফেয়ার ছিল? একদম, এই জন্য তো গেল ওর সাথে গাড়িতে। অভিজিৎ, দয়া, যদি ললিতা জীবনের মতন বাড়ি থেকে পালিয়ে যায় তাহলে ওর কাছে নিশ্চয়ই অনেকগুলো টাকা ছিল। ওর ব্যাংক অ্যাকাউন্ট চেক করো, দেখো কবে কবে টাকা তুলেছিল। ধোকা? এত বড় ধোকা দিল ললিতা আমাকে। এক তো আমার সাথে থেকে অন্য লোকের সাথে অ্যাফেয়ার করছিল ললিতা, তার উপর এত বড় কটেজ নিয়ে নিল চুপি চুপি। আমারই টাকা চুরি করে এই কটেজটা নিয়ে নিল। এত বড় ধোকা দিল আমাকে। স্যার, আমরা যদি ব্যাংকে না যেতাম তাহলে কিছুই জানতে পারতাম না। আমি এক নম্বরের গাধাই রয়ে গেলাম। দেখো এই সমস্ত ফালতু কথা ছাড়ো, জীবনে এরকম অনেক কিছু হয়। অভিজিৎ, স্যার, এই ললিতার কটেজ ওখান থেকে খুব কাছে যেখান থেকে লাশ পাওয়া গেছে। স্যার, একটা ব্যাপার হতে পারে, ললিতা যখন ওই লোকটার সঙ্গে পালিয়ে যায় তখনও নিশ্চয়ই এখানে এসেছিল। হ্যাঁ, এই তালাটাতে কোনো গোলমাল আছে, এর ভেতরেই কোনো রহস্য লুকিয়ে আছে। কি করব, ভেঙে দেব? কিন্তু করার কি আছে? শুভ কাজে দেরি কেন, ভেঙে ফেলো। মুস্কান, স্যার। আচ্ছা শোনো, তুমি ওই গ্লাসটা নিয়ে এসো তো। এখানে হয়তো রক্ত পড়েছিল, যা কেউ ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। হারিয়া প্লিজ। ইয়েস স্যার। দেখো এর ভেতরে কি আছে। দেখতে পাচ্ছ, রক্তে ভর্তি। খুলে গেছে স্যার। গুড, মাই গড। এও গুলি ডক্টর নিয়তি কিছু জানতে পারলেন ওই দ্বিতীয় খুনের ব্যাপারে? দুটো ব্যাপার স্যার। এক তো এটা যে ললিতা আর পুরোহিতের খুনি একজনই। দুটো বুলেট ম্যাচ করেছে স্যার, দুটো একই বন্দুক থেকে চলেছে। আর দ্বিতীয় কথা, সেটা শুনলে আপনারা একটু চমকে যাবেন। মারা যাওয়ার আগে এই লোকটা কিছু লুকোনোর চেষ্টা করছিল। সেটা কি করে বুঝলেন আপনি? এটা এর গলার এক্সরে, দেখুন। এটা কি? ফিল্মের রোল।
নিশ্চয়ই এর মধ্যে এমন কিছু ছবি রয়েছে যা এ লুকোনোর চেষ্টা করছিল। এই লোকটা নেগেটিভ খেয়ে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু কিছু তো দেখতে পাচ্ছি। স্যার একবার চেষ্টা করে দেখাই যাক না, যদি কিছু প্রমাণ পাওয়া যায়। এটাও পরিষ্কার নয়। এক মিনিট দয়া, এক মিনিট। এ কে? দয়া, ছবিটা একটু বড় করো। এ তো ললিতা। এর সঙ্গে ছেলেটিকে। স্যার রাহুল তো মনে হচ্ছে না, অন্য কেউ। দয়া, এই লোকটা অন্য কোনো ফটোগ্রাফেও আছে, ভালো করে চেক করো। এক মিনিট দয়া, এক মিনিট। ওই আগের ছবিটা আবার দেখাও। এই ছেলেটা একটা ব্যাচ পরে আছে। দয়া, এই ব্যাচটার উপরে জুম করো। জয়েশ, জয়েশ। স্যার নিচে কোনো কল সেন্টারের নাম দেখতে পাচ্ছি, তবে নামটা পরিষ্কার নয়। মনে হচ্ছে ওই ছেলেটা কোনো কল সেন্টারে চাকরি করে। দয়া, মুম্বাইয়ের সমস্ত কল সেন্টারে চেক করো, দেখো এই লোগোটা কোন কোম্পানির। আপনি একে চেনেন? আপনাদের এনার সাথে কি দরকার? কে ইনি? আমাদের সিনিয়র এক্সিকিউটিভ মিস্টার জয়েশ। কোথায় আছে? হ্যাঁ, আজ তো দেখা করা যাবে না, উনি খুব বিজি, উনি কাউকে ভেতরে আসতে বারণ করেছেন। দেখুন, আমরাও ভেতরেরই লোক, আমরা ভেতরে নিয়ে যাই। কি? অভিজিৎ, আমরা খুঁজে নিচ্ছি মিস্টার জয়েশকে। দাঁড়ান স্যার, দেখুন আমার চাকরি চলে যাবে। চাকরি যাবে না। আজ পর্যন্ত যারাই আমাদের সাহায্য করেছে তাদের কোনোদিন ক্ষতি হয়নি। মিস্টার জয়েশ, মিস্টার জয়েশ, বাইরে আসুন। একটু দেখো তো। কেবিন তো খালি দেখছি। এ তো ভেতর থেকে বন্ধ দরজাটা। অদ্ভুত ব্যাপার, কেবিনের দুটো দরজা ভেতর থেকে বন্ধ, তাহলে লোকটা উধাও হলো কি করে? হ্যাঁ ফেডরিক, জয়েশকে তুমি বাইরে যেতে দেখেছো? দেখোনি? ঠিক আছে, ও বাইরে গেল কি করে? ও তাহলে আমাদের বন্ধু এখানে আছে কি মিস্টার জয়েশ? সিআইডি আর মৃত্যুর মাঝখানে ঝুলে থাকতে খুব ভালো লাগছে না? প্লিজ প্লিজ বাঁচান আমাকে এখান থেকে। তুমি ললিতা আর ফটোগ্রাফারকে খুন করেছো, তাই না? হ্যাঁ, এখন তো বাঁচাও আমাকে। কেন কেন মেরেছো তুমি ললিতাকে? ললিতা আর আমার কলেজের সময় থেকে অ্যাফেয়ার ছিল। কিছু কিছু মাস আগে ও আমাকে বললো যে আমি আমার স্ত্রীকে ছেড়ে ওর সাথে বিয়ে করে নি। আমি বারণ করেছিলাম ওকে। হুমকি দিয়েছিল যে ও আমাকে হুমকি দিয়েছিল যে ও আমাদের অ্যাফেয়ারের ব্যাপারে আমার স্ত্রীকে বলে দেবে। এই জন্য আমি ওকে কটেজে নিয়ে যাই। আর ওই ফটোগ্রাফারকে ওকে কেন মেরেছো? ললিতার লাশ পুঁতে দেওয়ার পর যখন আমি রক্ত পরিষ্কার করছিলাম ও আমার ছবি তুলেছিল, আর এরপর
আরো অনেক ছবি তুলেছিল। দয়া, থ্যাংক গড, আমি তো মরে যাচ্ছিলাম, আপনারা আমাকে বাঁচালেন, থ্যাংক ইউ। তোমাকে ফাঁসিতে চড়ানোর জন্য বাঁচিয়েছি। দুটো খুন করে আর কোথায় যাবে তুমি? হ্যাঁ, কিন্তু কিন্তু আপনারা বুঝতে পারলেন কিভাবে? ওই ফটোগ্রাফস। ফটোগ্রাফস? কিন্তু আমি তো ওই ফটোগ্রাফস সব জায়গায় খুঁজেছি। ওই ছবি কোথায় লুকিয়ে রেখেছিল? ফটোগ্রাফারের গলায়। ফটোগ্রাফস ফাঁসিয়ে দিল।